যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। লিখেছেন, মাদারীপুর শহরের কোলাহল যেখানে শেষ হয়েছে ঠিক সেখান থেকেই আমাদের গ্রাম বগিরা শুরু। গ্রামটা এমনিতেই শান্ত, কিন্তু রাতের বেলায় এর রূপ অন্যরকম হয়ে যায়। বিশেষ করে অমাবস্যার সময় যখন কুয়াশা জমে বাঁশঝাড় আর বিহগুনি বাগানগুলোর উপরে পড়ে, তখন মনে হয় গ্রামটা যেন দম বন্ধ করে কোনো কিছুর অপেক্ষায় আছে। আমার নাম আজিজুর রহমান। রাস্তার ধারেই আমার বদির দোকান। বেচাকেনা বন্ধ নয়, সংসারটাও বেশ ভালোই চলছিল, কিন্তু সুখী সংসারের গায়ে যে অলক্ষণে বাতাসের নজর লাগতে পারে তা আমার জানা ছিল না। আমার স্ত্রী কুসুম ফরিদপুরের কানাইপুরের মেয়ে। বিয়ের পর 4টে বছর কিভাবে কেটে গেল টেরই পেলাম না। ও ছিল মাটির মানুষ, শান্ত, স্থির আর বড্ড ঘর কোনো। কিন্তু বছর খানেক আগে বর্ষার এক গভীর রাতে সবকিছুই কেমন যেন উলট পালট হতে শুরু করে। শুরুটা হয় খুব সূক্ষ্মভাবে, এতটাই সূক্ষ্ম যে প্রথম দিকে আমি আমলে দিইনি। সেদিন রাত তখন প্রায় 2টো। বসুল ধারায় বৃষ্টি হচ্ছে। টিনের চালে বৃষ্টির শব্দ কানে পাতা দেয়। হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি একটা অদ্ভুত অস্বস্তি বোধ করতে শুরু করলাম। মনে হলো কেউ যেন ঘরের ভেতরেই জেগে আছে। পাশ ফিরতেই আমার রক্তহীন হয়ে গেল। লক্ষ্য করলাম কুসুম বিছানা থেকে উঠে বসে আছে। অন্ধকারে ওর অবটে স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু জানলার ফাঁক দিয়ে আসা বিদ্যুতের ঝিলিক যখন ওর মুখের উপরে পড়ল, আমি শিউরে উঠলাম। কুসুম আমার দিকে তাকিয়ে নেই, ও তাকিয়ে আছে সিলিং এর দিকে, একদম স্থির দৃষ্টিতে। ওর চোখের পাতা পড়ছে না। আমি আলতো করে ডাকলাম, কুসুম, কি হয়েছে? শরীর খারাপ নাকি? কোনো উত্তর নেই। আমি ওর কাঁধ স্পর্শ করতেই ও যেন চমকে উঠল না, বরং খুব ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালো। মানুষের ঘাড় যে এতটা ধীরে ঘুরতে পারে তা আমার জানা ছিল না। লক্ষ্য করলাম ওর চোখের বনি দুটো ঘোলাটে, যেন বহুদিন মৃত কোনো মাছের চোখ। ও ফিস ফিস করে বলল, ওরা এসেছে আজিজ, ওরা দাঁড়িয়ে আছে দরজায়, দেখো, ওরা দাঁড়িয়ে আছে, হয়েছে দাঁড়িয়ে আছে। আমি ভয় ভয়ে দরজার দিকে তাকালাম। কেউ নেই সেখানে, শুধু ঝড়ো হাওয়ার দরজাটা হালকা করে নড়ছে। কে এসেছে? কেউ তো নেই কুসুম। কুসুম অদ্ভুত এক হাসি দিল। সে হাসি আমার চেনা কুসুমের মতো নয়। সে হাসিতে নেই কোনো প্রাণ, আছে শুধু পৈশাচিক আনন্দ। ও বলল, তুমি দেখবে না, ওরা শুধু আমার জন্য আসে। পর মুহূর্তে ও ধপ করে বালিশে বাধা দিয়ে শুয়ে পড়ল এবং মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। আমি সারা রাত আর চোখের পাতা এক করতে পারিনি। বুকের ভেতরে হাতুড়ি বাড়ি পড়ার মতো শব্দ পাচ্ছিলাম। সেই রাতটা কেবল শুরু ছিল। এরপর থেকে কুসুমের আচরণ এক আমূল পরিবর্তন ঘটল। যে মেয়েটা আগে আমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে লজ্জা পেত, সে এখন ঘন্টার পর ঘন্টা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ও সেই চাহনিতে কোনো ভালোবাসা নেই, আছে এক শিকারীর হিংস্রতা। দিন 7 পরের ঘটনা। আমি দুপুরের দোকান থেকে খেতে এসেছি। বাড়িতে ঢুকতেই নাকে একটা উটকো গন্ধ এলো। পচা মাংস আর পোড়া ধূপের গন্ধ মেশানো অদ্ভুত এক ভেবসা গন্ধ। কুসুম, এই বলে ডাক দিলাম। কোনো সারা শব্দ নেই। শোবার ঘরে ওকে দিয়ে দেখি কেউ নেই, রান্নাঘরেও কেউ নেই। মনের ভিতরে একটা ডাক দিল। বাড়ির পেছনে আমাদের পুরনো আম বাগানটা আছে, তার শেষ মাথায় একটা পরিত্যক্ত পুকুর আছে। জায়গাটা দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে থাকে। আমি সেদিকে পা বাড়ালাম। শুকনো পাতার উপর দিয়ে হাঁটার পর খসখসে শব্দ হচ্ছে, কিন্তু সেই শব্দ ছাপিয়ে আমি শুনতে পেলাম কারো বিড়বিড় করা আওয়াজ। পুকুরের পাড়ের বড় শিমুল গাছটার নিচে কুসুম বসে আছে। ওর পরনে বাসি কাপড়, চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। ও মাটির দিকে ঝুঁকে কি যেন করছে। আমি পা টিপে টিপে কাছে গেলাম। যা দেখলাম তাতে আমার পায়ের নিচে বাটিটা রীতিমতো সরে গেল। কুসুম 2 হাত দিয়ে কাদা খুঁড়ছে, আর সেই কাদার ভেতর থেকে কিছু আর পোকা জাতীয় কিছু একটা যেন বেরিয়ে আসছে, আর ওগুলোর দিকে তাকিয়ে কুসুম খিলখিল করে হাসছে। ওর হাতের নখে কালো কাদার রক্ত লেগে আছে। কুসুম,
আমি চিৎকার করে উঠলাম। ও বিদ্যুতের গতিতে উঠে দাঁড়ালো। ওর মুখে সেই হাসিটা তখনও লেগে আছে। তুমি এসেছো? ওর গলার স্বরটা কেমন যেন খসখসে, যেন গলার ভেতরে পানি জমে আছে। দেখো, আমি ওদের খাবার দিচ্ছি। কার খাবার? ছি, এসব কি করছিস রে তুই? আমি ওর হাতটা ধরে টান দিলাম। তো আমার হাতটা এমন জোরে চেপে ধরলো যে মনে হলো আমার হাড় করে ভেঙে যাবে। একজন সাধারণ বীর গায়ে এত শক্তি এলো কোথা থেকে? ও আমার চোখে একদম কাছে মুখ নিয়ে বলল, খবরদার আছিস, তো আমার কাছে বাধা দিবি না, উনি রাগ করবেন। আমি বললাম, উনি কে? আমি ভয় ভয় কাঁপছি তখন। কুসুমের চোখের মণি হঠাৎ করে উল্টো হয়ে গেল, শুধু সাদা অংশটা বেরিয়ে রইল। সে হিস হিস কণ্ঠে বলল, যিনি আমাকে নতুন জীবন দিয়েছেন। সেদিন ওকে জোর করে এনে গোসল করালাম, কিন্তু সেই গন্ধটা পচা মাংসের আর পোড়া গন্ধটা কিছুতেই ওর গা থেকে গেল না। আমি যতই সাবান মাখাই মনে হয় গন্ধটা ওর চামড়ার নিচ থেকে উঠে আসছে। ব্যাপারটা নিছক মানসিক রোগ নয়, সেটা পুরোপুরি নিশ্চিত হলাম অমাবস্যার রাতে। গ্রামের মুরব্বীরা বলেন, অমাবস্যার রাতে জিন ভূত আর অশরীরী আত্মারা ছাড়া পায়। রাত ৩টের দিকে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল একটা ঠক ঠক শব্দে। শব্দটা আসছে আমাদের শোবার ঘরের আলমারির উপর থেকে। আমি চোখ পিট পিট করে তাকালাম। ঘরের ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারে আমি দেখলাম কুসুম বিছানায় নেই। কুসুম! কোনো উত্তর নেই। হঠাৎ ছাদের কড়ি কাঠের ওপরে একটা হিস হিসের শব্দ ভেসে এলো। আমি মোবাইল ফোনের টর্চটা জ্বালালাম। আলোটা উপরে ফেলতেই আমার গলার একটা অস্ফুট চিৎকার বেরিয়ে এলো। কুসুম কড়ি কাঠের সাথে ঝুলে আছে না, গলায় দড়ি দিয়ে নয়, ও টিকটিকির মতো হাত পা ছড়িয়ে কড়ি কাঠ আঁকড়ে ধরে আছে এবং উল্টো হয়ে আমার দিকে তাকিয়ে আছে। বিকর্ষের কোনো নিয়ম যেন ওর উপরে খাটছে না। ওর চুলগুলো নিচের দিকে ঝুলছে আর মুখটা, আল্লাহ, ওর মুখটা অস্বাভাবিক লম্বা হয়ে গেছে। চোয়ালটা ঝুলে বুকের কাছে চলে এসেছে। ও আমার দিকে তাকিয়ে দাঁত বের করে হাসলো। সে দাঁতগুলো মানুষের নয়, সুচালো এবং কালো। আমি জ্ঞান হারাবার আগে শুধু শুনলাম ও বলছে, শরীরটা এখন আমার, ঘরটাও আমার। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি বেছের উপরেই পড়ে আছি। কুসুম স্বাভাবিকভাবে রান্নাঘরে রুটি ভাজছে, যেন কাল রাতে কিছুই হয়নি। কিন্তু আমি জানতাম আমি যা দেখেছি তা দুঃস্বপ্ন নয়। আমি সোজা ছুটলাম পাশের গ্রামের হাকিম কবিরাজের কাছে। হাকিম দাদু অনেক অভিজ্ঞ মানুষ, জিন চালান আর বান কাটার জন্য উনি অনেক নাম করা। আমার কথা শুনে দাদুর কপালে চিন্তার ভাঁজ পড়ল। তিনি হুক করে একটা টান দিয়ে বললেন, আজিজ, তোর বইয়ের উপর নজর পড়েছে বুঝলি? সাধারণ নজর নয়, কেউ ওর উপরে কফরি কালাম করেছে। শ্মশানের ছায় আর বড়া মানুষের হাড় দিয়ে তৈরি তাবিজ ওর কোথাও লুকানো আছে। আমি অবাক হয়ে বললাম, তাবিজ? কিন্তু আমি তো ওর গায়ে কোনো তাবিজ দেখিনি। দাদু গম্ভীর গলায় বললেন, শরীরে না থাকলেও ঘরের আশেপাশে আছে লুকায়িত অবস্থায়। তুই আজই যা, খুঁজে দেখ ওর বালিশের নিচে, তোষকের তলায়, মানে পুরো জায়গা খুঁজবি বুঝলি, মাটির নিচেও খুঁজবি, ঠিক আছে? তোর বাসার নিচে যত মাটি আছে খুঁজবি, দেখ পাস কিনা। কোনো তাবিজ অবশ্যই পাবি। আর সাবধান, ও যদি বুঝতে পারে তুই খুঁজছিস তাহলে তোর ক্ষতি করার চেষ্টা করবে, বুঝতে পেরেছিস? বাড়ি ফিরে আমি খুব সাবধানে খুঁজলাম। কুসুম তখন বাথরুমে ছিল। আমি তোষকের নিচটা হাত রাতে রাখলাম। হঠাৎ আমার আঙ্গুলের শক্ত কিছু লেগে গেল। তোষকটা উল্টাতে দেখি তোষকের তলার ভেতরে সেলাই করে ঢোকানো একটা ছোট্ট প্যাকেট, লাল শালো কাপড়ে মোড়ানো আর তার উপরে কালো সুতো দিয়ে অদ্ভুত সব গেট দেওয়া। প্যাকেটটা থেকে সেই পচা গন্ধটা আসছে। আমি কাপা হাতে ওটা বের করলাম। যেই না আমি ওটা হাত দিয়েছি, বাথরুমের দরজাটা ধরাস করে খুলে গেল। কুসুম দাঁড়িয়ে আছে, ওর পরনে ভেজা কাপড়, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু ওর চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সে বলল গর্জন করে, রেখে দে। সেটা কোনো মানুষের আওয়াজ ছিল না, বিভৎস এক জানোয়ারের কণ্ঠের মতো ছিল। সে বলল, ওটা আমার, তুই ওটা ছবি না। আমি পিছু হাঁটলাম। এটা কি আসলে কুসুম? কে দিয়েছে এটা তোকে? হ্যাঁ, সত্যি করে বল,
কুসুম কোনো উত্তর না দিয়ে আমার দিকে ঝাঁপিয়ে পড়ল। ওর নখগুলো আমার গলায় গেঁথে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওর শক্তি তখন 10 জন পুরুষ মানুষের সমান হয়ে গেল। আর সে বলল, তুই মরবি, তুই আজই মরবি। ও চিৎকার করে বলছিল। আমি কোনো মতে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলাম। আমার হাতে তখনও সে লাল শালুর প্যাকেটটা ধরা। সোজা হাকিম দাদুর কাছে গিয়ে ওটা দিলাম। দাদু প্যাকেটটা খুললেন। ভেতরে যা ছিল তা দেখে আমার বমি আসার উপক্রম হলো। একদলা মানুষের চুল, একটা নখ আর এক টুকরো কাফনের কাপড়, তার মধ্যে রক্ত দিয়ে কিছু একটা নকশা আঁকা। দাদু বিড়বিড় করে বললেন, সর্বনাশ, এটা তো রক্তবান। যেটা করেছে সে শুধু তোর বউকে বশ করেনি, ওর আত্মাকে পিশাচের কাছে বিক্রি করে দিয়েছে, বুঝলি, বলি দিয়ে দিয়েছে। এই তাবিজ যে ঘরে থাকবে সে ঘরে রমত থাকবে না, শুধু মৃত্যু গুড়গুড় করবে, যে কোনো সময় মৃত্যু চলে আসবে। আমি কান্না জড়িত কণ্ঠে বললাম, এখন উপায় কি দাদু? আমার কুসুমকে আর কোনোদিন ফিরে পাবো না। দাদু আমার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, উপায় আছে, কিন্তু পথটা খুব কঠিন। আজ রাতে তোকে একটা কাজ করতে হবে। এই তাবিজটা নিয়ে তোকে শ্মশানে যেতে হবে, যেখানে এটা পোড়াতে হবে। মনে রাখবি, যখন তুই এটা পোড়াবি তোর বইয়ের ওপরে থাকা ওই পিশাচটা কিন্তু ক্ষিপ্ত হয়ে যাবে। ও তোকে মারার জন্য সর্বরকম চেষ্টা করবে। আমি রাজি দাদু। কুসুমের জন্য আমি সব করতে পারবো। এই বলে চলে আসলাম। রাত 12টা। গ্রাম যখন গভীর ঘুমে আচ্ছন্ন। শিয়াল ডাকার শব্দে বুকের ভেতরটা ছট করে উঠেছে। আমি একা হেঁটে চলেছি গ্রামের শেষ প্রান্তে শ্মশান ঘাট তার দিকে। হাতে সেই অভিশপ্ত তাবিজ আর পকেটে দেশলাই। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ যেন হাঁটছে, খুব হালকা পায়ের শব্দ। আমি দাঁড়ালেই শব্দটা যেন থেমে যাচ্ছে, হাঁটলে শব্দটা আবারও শুরু হচ্ছে। আজিজ। বাতাসে ভেসে এলো একটা ফিসফিসানি। গলার স্বরটা কুসুমের, কিন্তু তাতে জড়িয়ে আছে বড় শীতল কান্না। আজিজ, যেও না, ওরা আমাকে মেরে ফেলবে। আমি পেছনে তাকালাম না। দাদু বারণ করেছেন, শয়তান মায়া দেখাবে, পিছু ডাকবে। শ্মশান ঘাটে যখন পৌঁছালাম তখন বাতাস বন্ধ হয়ে গেছে। চারপাশে এক অসহ্য নিস্তব্ধতা। আমি শুকনো কিছু কাঠ জোগাড় করলাম, তাবিজটার কাঠের উপরে রাখলাম। আগুন জ্বালাতে যাব ঠিক তখনই আমার কানের কাছে কেউ গরম নিঃশ্বাস ফেলল। আগুনটা জ্বালালে তুই আর বার হতে পারবি না আজিজ। আমি চমকে পাশে তাকালাম, কেউ নেই, কিন্তু আমার সামনে অন্ধকার চোখ দুটো যেন জল জল করছে। শ্মশানের বাঁশঝাড়ের উপরে একটা বিশাল ছায়া নড়াচড়া করছে। আমি আর দেরি করলাম না, কাপা হাতে দেশলাইয়ের কাঠিটা জ্বালিয়ে ছুড়ে দিলাম তাবিজের উপরে। আগুনটা দাও দাও করে জ্বলে উঠল। আর ঠিক সেই মুহূর্তে গ্রাম থেকে একটা আকাশ ফাটানো আর্তনাদ ভেসে এলো। শব্দটা কুসুমের, কিন্তু ওটা কোনো মানুষের গলার শব্দ ছিল না। মনে হলো যেন নরকের দরজা খুলে গেছে, আর সেখান থেকে হাজারটা অতৃপ্ত আত্মা একসঙ্গে চিৎকার করে উঠছে। আগুনটা নিভে যাওয়ার পর আমি যখন ঘামতে ঘামতে বাড়ির দিকে ফিরছিলাম তখন আমি জানতাম না যে যুদ্ধটা শেষ হয়নি, এটা ছিল মাত্র শুরু। তাবিজটা পরিয়ে আমি পিশাচটার গায়ে আঘাত করেছি ঠিক, কিন্তু কে জানতো সে আরো হিংস্র হয়ে উঠবে। সে এখন আর লুকিয়ে থাকবে না, সে এখন সামনাসামনি খেলবে। বাড়ির উঠোনে পা দিতে দেখি সদর দরজা হাঁ করে খোলা। ঘরের ভেতর থেকে কোনো আলো আসছে না, কিন্তু এক গভীর অন্ধকার স্রোত যেন দরজার বাইরে উপচে পড়ছে। আমি সাহস সঞ্চয় করে ডাকলাম, কুসুম। অন্ধকার থেকে একটা উত্তর এলো, কুসুম আর নেই আজিজ, আমি এসেছি, এবার খেলাটা জমবে। ঘরের বেঁচেতে কুসুম বসে আছে, ওর চারপাশ দিয়ে কালো ধোয়া বের হচ্ছে। ও ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। ওর মুখের চামড়াগুলো কুচকে গেছে, যেন 100 বছরের বৃদ্ধা হয়ে গেছে। আর ওর ছায়াটা দেয়ালের উপরে পড়া, ওর ছায়াটা কুসুমের নয়, ওটা একটা বিশাল সিংওয়ালা দানবীয় মূর্তির ছায়া। আমি বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে তখনও থরথর করে কাঁপছিলাম। বাইরের অন্ধকারটা যতটা না ভয়ের, তার চেয়ে 1000 গুণ বেশি আতঙ্ক অপেক্ষা করছে আমার নিজের শোবার ঘরে। কুসুম না, এই বস্তুটা বেঁচেতে বসে আছে, আর এখানে ম্লান আলোয় ওর ছায়াটা মেঝের উপরে এমনভাবে পড়েছে সেটা ওখান থেকে উঠে এসে আমার গলা টিপে ধরতে চাইছে। ও আমাকে দেখে হাসলো, কিন্তু সেই হাসিতে কোনো শব্দ ছিল না।
শুধু ওর গানের চামড়াগুলো দুপাশে এত দূর সরে গেল যে ঠোঁটের কোণ ছিঁড়ে কান পর্যন্ত পৌঁছে যাবে। ঘরের বাতাস তখন সেই পচা বাঁশের গন্ধটা আরো তীব্র হয়েছে। মনে হচ্ছে ঘরের বিছের নিচেই কোনো পুরনো লাশ পচে গলে একাকার হয়ে গেছে। আমি সাহসে ভর করে এক পা এগোলাম। তুই কে? কুসুমের শরীর থেকে বেরিয়ে যা। আমার কথা শেষ হতে না হতেই ঘরের জানালাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। কোনো বাতাস ছিল না। তবু কুসুমের শরীরটা হঠাৎ মেঝের উপরে অদ্ভুতভাবে বেঁকে গেল। মানুষের শরীর যে হাড় না ভেঙে এভাবে দৌড়াতে পারে, মুচড়ে যেতে পারে, তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এবার হামাগুড়ি দিয়ে টিকটিকির মতো করে দ্রুত গতিতে ঘাটের তলায় ঢুকে গেল। ঘাটের তলা থেকে এক বিভৎস গলার আওয়াজ ভেসে এলো। বেরিয়ে যাব। এই শরীরটা এখন আমার বাসা। আজিজ, আমি অনেক দিন ধরে ক্ষুধার্ত ছিলাম। তোর বউয়ের কলিজাটা খুব সুস্বাদু রে, অনেক নরম। আমার পেটের ভেতর গলিয়ে এলো। আমি চিৎকার দিয়ে বললাম, চুপ কর শয়তান, আমি তোকে জ্বালিয়ে শেষ করে দেব। ঘাটের তলা থেকে দুটো হাত বেরিয়ে এলো। সে হাত কুসুমের ফর্সা হাত নয়, সেগুলো কালচে শিরাগুলো দড়ির মতো ফুলে আছে, আর লোকগুলো বড় বড় করে বাঁকানো। সে হাত দুটো খাটের পায়া ধরে এমনভাবে ঝাঁকুনি দিল যে ভারী বেহগনি কাঠের খাটটাও যেন সুন্দর লাফিয়ে উঠল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে উঠোনের এক পাশে হাঁপাতে লাগলাম। আমার মনে হচ্ছিল বাড়ির জীবন্ত হয়ে উঠেছে। ঘরের টিনের চালের উপরে যেন ভারী পায়ে কেউ একজন হাঁটছে। ধুমধুম ধুমধুম করে পুরো বাড়িটা কাঁপছে। সেই রাতে আমি আর ঘরে ঢুকতে পারিনি। উঠোনের একটা কোণে আম গাছের নিচে সারা রাত জুবুথুবু হয়ে বসেছিলাম। ফজরের আজান যখন কানে এলো তখন বাড়ির ভেতরে সব শব্দ থেমে গেল। ভোরের আলো ফুটতেই আমি আবারও হাকিম দাদুর বাড়িতে ছুটলাম। হাকিম দাদু আমাকে দেখে চমকে উঠলেন। তিনি বললেন, তোর কি হাল হয়েছে রে? হ্যাঁ, তোর কি হয়েছে? আজিজ, তোর চুলগুলো সব পেকে গেছে কিভাবে? আমি আয়নায় নিজের মুখ দেখিনি, কিন্তু বুঝতে পারছিলাম গত এক রাতে আমার বয়স অন্তত 10 বছর বেড়ে গেছে। দাদুকে সমস্ত ঘটনা খুলে বললাম। তিনি গম্ভীর হয়ে বললেন, তাবিজটা পুড়িয়ে তুই ওটাকে রাগিয়ে দিয়েছিস, কিন্তু দুর্বল করতে পারিসনি, কারণ মূল জাদুকর এখনো বহাল তবিয়তে আছেন। শোন, এটা কোনো সাধারণ জিন নয়, এটা হচ্ছে রক্ত পিশাচ, বুঝলে? যারা কালো জাদু করে তারা শ্মশানের পোড়া হাড় আর অপঘাতে ভরা মানুষের চর্বি দিয়ে একে বশ করেছে, তারপর কোনো বের গায়ে চালান করে দেয়। উদ্দেশ্য একটাই, বংশ ধ্বংস করা। কে করতে পারে দাদু এটা? আমার তো কোনো শত্রু নেই। আমি হতাশ হয়ে পড়লাম। দাদু কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, শত্রু বাইরে খুঁজতে হবে না, শত্রু ঘরের ভেতরে আছে। তোর বা তোর বউয়ের খুব কাছের কেউ, যার কুসুমের উপরে অনেক লোভ ছিল, অথবা তোর উপরে হিংসা ছিল। ভালো করে মনে কর, এমন কেউ কি আছে কিনা? হঠাৎ আমার মস্তিষ্কে বিদ্যুৎ চমকে ওঠার মতো একটা নাম ভেসে এলো। জাহাঙ্গীর, আমার আপন চাচাতো ভাই। ছোটবেলায় কুসুমকে ও খুব পছন্দ করত। বিয়ের আগে একবার কুসুমকে পাওয়ার জন্য পাগলামিও করেছিল, কিন্তু কুসুম ওকে পাত্তাই দেয়নি। গত 6 মাস ধরে জাহাঙ্গীর গ্রাম ছাড়া। শুনেছিলাম ও নাকি শহরের দিকে কোথাও চলে গিয়েছে, কিন্তু গত মাসে গ্রামের এক লোক বলেছিল তাকে গভীর রাতে আমাদের বাড়ির পেছনে বাঁশ ছাড়ে ঘুরতে দেখেছে। আমি দাদুকে বললাম, জাহাঙ্গীর ও হতে পারে। দাদু চোখ দুটো বন্ধ করে বিড় করে কিছুটা হিসেব করলেন, তারপর চোখ খুললেন আর বললেন, হতে পারে না, ওই করেছে এটা। ওর কুষ্ঠিতে শরীর দশা আর রাহুর গ্রাস একসঙ্গে চলছে। ও এখন আর মানুষ নেই রে আজিজ, ওর শয়তানের গোলাম হয়ে গেছে। তোকে আজই ওকে খুঁজে বের করতে হবে, বুঝলে? ওর আস্তানা খুঁজে বের করতে হবে, আর ওর আস্তানা খুঁজে বের করে মোগল পুতুলটা নষ্ট করতে হবে, নইলে কিন্তু আজ অমাবস্যার দ্বিতীয় রাত। আজ রাতে ও কুসুমকে পুরোপুরি একেবারে নিজের নিয়ন্ত্রণে করে ফেলবে, ওকে খেয়ে ফেলবে।
আমি পাগলের মতো জাহাঙ্গীরকে খুঁজতে বের হলাম। গ্রামের শেষ প্রান্তে শ্মশানের পাশেই মুন্সি বাড়ির পুরনো ধ্বংসস্তূপ। জায়গাটা সাপ খোপ আর জঞ্জালে ভরা। দিনের বেলাতেও কেউ ওদিকে যায় না। আমার সন্দেহ হলো ও এখানেই থাকতে পারে। দুপুরে কড়ার রোদ, কিন্তু মুন্সি বাড়ির জঙ্গলটার ভেতর ঢুকতেই মনে হলো সন্ধ্যা নেমে এসেছে। বড় বড় বট আর অস্থ গাছের ডালপালা আকাশটাকে ছেকে দিয়েছে। চারপাশে একটা ব্যবসা গরম আর নীরবতা। পাখির ডাক পর্যন্ত শোনা যাচ্ছে না, শুধু আমার পায়ের নিচের শুকনো পাতার মর্মর শব্দ ছাড়া। হঠাৎ ডাকে একটা পরিচিত গন্ধ এলো, পচা মাংস আর পোড়া ধূপের গন্ধ। আমি বুঝলাম আমি সঠিক পথেই আছি। পুরনো দালানটার ভাঙা ঘরের সামনে এসে দাঁড়ালাম। দরজার কোনো কপাট নেই, শুধু একটা চট ঝুলছে। আমি চটটা সরিয়ে ভেতরে উঁকি দিলাম। ভেতরের দৃশ্যটা দেখে আমার রক্ত হিম হয়ে গেল। ঘরের বেঁচেতে একটা বড় পঞ্চভূত আঁকা আছে। তার চারপাশে 5টা মানুষের মাথার খুলি সাজানো, আর মাঝখানে মাটির তৈরি একটা পুতুলটার গায়ে লাল কাপড় জড়ানো, আর তার বুকের কাছে একটা বড় লোহার পেরেক গাঁথা আছে। পুতুলটার মাথার চুলগুলো অবিকল, একেবারেই কুসুমের চুলের মতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা হলো ঘরের কোণে, সেখানে জাহাঙ্গীর একা একা বসে আছে। কিন্তু মাটির দিকে মুখ করে বসে নেই, ও বসে আছে উল্টো হয়ে। ওর পিঠটা আমার দিকে, কিন্তু ওর মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে আমার দিকে তাকালো। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। মানুষের হাড়ের গঠন অনুযায়ী এটা অসম্ভব, এইটা কিভাবে সম্ভব? কিন্তু জাহাঙ্গীর ঠিক ওভাবেই তাকিয়ে আছে। ওর চোখ দুটো নেই একেবারে, চোখের কোঠরে শুধু অন্ধকার গর্ত। সেই গর্ত দিয়ে কালো পোকার মতো কিছু একটা বেরিয়ে আসছে আর ঢুকছে। এসেছিস আজিজ? জাহাঙ্গীর কথা বলা শুরু করলো। ওর ঠোঁট নড়ল না, শব্দটা যেন ওর বুকের ভেতর থেকে ভেসে আসলো। দেরি করে ফেললি, কুসুমের কলিজাটা এখন আধ খাওয়া হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, তুই কেন করলি জাহাঙ্গীর এটা? কুসুম তোর কি ক্ষতি করেছিল? হ্যাঁ, আমি রাগে কাঁপতে কাঁপতে কথাগুলো বললাম। জাহাঙ্গীর হাসলো, সে এক বিভৎস হাসি, আর বলল, ক্ষতি? ও আমাকে অপমান করেছিল, ও তোকে বিয়ে করেছিল, তাই আমি ঠিক করলাম ও আমার হবে না তো তোর হবে না, তো হবে তার যিনি অন্ধকারের রাজা। বলি জাহাঙ্গীর 4 হাত পায়ে পশুর মতো আমার কাছে রীতিমতো ছুটে আসতে লাগলো। আমি দেখলাম ওর নখগুলো কুকুরের মতো বড় হয়ে গেছে। আমার হাতের কাছে একটা ভাঙা ইটের টুকরো পেয়ে সেটা ছুঁড়ে মারলাম ওর দিকে। সেটা ওর গায়ে লাগলো, কিন্তু ও থামলো না। ঠিক তখনই হাকিম দাদুর দেওয়া একটা বঞ্চপত লোহার পেরেক পকেট থেকে বের করলাম। দাদু বলেছিলেন বিপদ দেখলে এটা ব্যবহার করতে। আমি সর্বশক্তি দিয়ে পেরেকটা জাহাঙ্গীরের দিকে ছুটে মারলাম, এবং পেরেকটা ওর কাঁধে বিঁধতেই ও এক অমানবিক চিৎকার দিয়ে উঠল। সেই চিৎকারে মনে হলো পুরো দালানটা ভেঙে পড়বে। ওর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। তুই আমাকে মারতে পারবি না, আমি এখন একা নই, আমরা অনেকে। জাহাঙ্গীর গড়াগড়ি খেতে খেতে কথাটা বলল, বাড়িতে যা, জাহাঙ্গীর দেখ তোর বউ কি করছে এখন। আমি আর দাঁড়াতে পারলাম না। পুতুল ছো মেরে তুলে নিয়ে দৌড় দিলাম। পুতুলটা হাতে নিতেই বড় হলো ওটা জীবন্ত। ওটা আমার হাতের ভেতরেই যেন নড়াচড়া করছে, ওর চোখ যেন পিটপিট করছে, আর ওটার ভেতর থেকে হৃৎপিণ্ডটা ধূপ ধূপ করে শব্দ হচ্ছে। আমি দৌড়ে দৌড়ে অনেক কষ্টে বাড়ি ফিরে এলাম, এবং যখন ফিরলাম তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। আকাশটা কুচকুচে কালো মেঘে ঢেকে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে ক্ষণ ক্ষণ। আমি সোজা হয়ে ঘরে ঢুকলাম, কিন্তু কুসুম ঘরে নেই। কুসুম, কুসুম! পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। শেষে বাথরুমের দরজাটা একটু ফাঁক করে দেখে ধাক্কা দিলাম। বাথরুমের দরজায় কোনো আলো নেই। আমি টর্চ জ্বালালাম। আলোটা পড়ল ওপরের দিকে, ঝর্ণার শাওয়ারের পাইপের সাথে। কুসুম সেখানে ঝুলে আছে, আর ওর পরনের শাড়িটা নিজের গলার ফাঁস বানিয়েছে, কিন্তু বাড়া যায়নি। ও ঝুলে আছে আর শরীরটা দোলনার মতো দুলছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো ওর হাত দুটো নিজের পেটের চামড়া খামচি মেরে ধরে আছে। নখ দিয়ে নিজের পেট ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। রক্তে ওর শাড়ির ভিজে জবজবে অবস্থা।
ওকে বের কর, ওকে বের কর। কুসুম নিজের গলায় নয়, সে পিশাচের গলায় চিৎকার করছে। ও খেতে চাইছি, আরো রক্ত চাই। আমি দৌড়ে গিয়ে ওর হাত পা উঁচু করে ধরলাম যাতে ফাঁস গলায় না লাগে। কুসুম থাম, আমি এসেছি। আমার স্পর্শ পেতেই কুসুম শান্ত হয়ে গেল। ও ধীরে ধীরে চোখ খুলল। এবারে চোখে সেই ঘোলাটে মাছের মতো, সেই চোখের মতো নয়, এবারও চোখ দুটো সম্পূর্ণ কালো। চোখের সাদা অংশের কোনো অস্তিত্ব নেই, যেন দুটো গভীর কূপ। ও আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, দেরি হয়ে গেছে আজিজ, পুতুলটা এনেছিস? দে, আমাকে দে। আমি যেন চমকে উঠলাম। ও জানলো কি করে পুতুলের কথা? আমি তো বলিনি। না, এটা আমি দেব না, এটা নষ্ট করতে হবে। কুসুমের মুখটা বিকৃত হয়ে গেল। ও জিভটা সাপের মতো লক লক করে বেরিয়ে আসতে লাগলো। ও এক ঝটকায় আমার হাত থেকে নিজেকে ছড়িয়ে নিল। যদিও ঝুলন্ত অবস্থায় ছিল, বাতাসের উপর ভর করে ও নিচে নেমে এলো। তুই দিবি না, তাহলে আমি নিয়ে নিব। এই বলে ও আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। ওর গায়ে এখন হাতির মতো শক্তি। ও আমাকে ছেড়ে মেঝের উপরে ফেলে দিল। আমার বুকের উপরে চেপে বসে আমার গলাটা টিপে ধরল। ওর হাতের স্পর্শ রীতিমতো বরফের মতো ঠান্ডা। আমি নিঃশ্বাস নিতে পারছি না। চোখের সামনে অন্ধকার দেখছি। আমার পকেটে সেই মাটির পুতুলটা আমি হাত রাতে রাখলাম। কুসুমের কালো চোখের দিকে তাকিয়ে আমি মৃত্যু দেখলাম। ও হাসছে, ওর মুখ থেকে লানা গড়িয়ে আমার মুখে পড়ছে। সে লানা অ্যাসিডের মতো ঝানা করছে। আজ তুইও মরবি আজিজ, তোমরা দুজনে নরকে থাকবো। কুসুম যেন হিস হিস করে বলল। আমার হাতটা পকেটে ঢুকলো, পুতুলটা ধরলাম। দাদু বলেছিলেন পুতুলটা বুকের পেরেকটা খুলে ফেললে জাদু দুর্বল হয়ে যাবে। কিন্তু যদি পেরেকটা আরো গভীরে ঢুকিয়ে দিই তাহলে জাদুর বাহক জাহাঙ্গীর কষ্ট পাবে। কিন্তু জিনের রাগ গিয়ে পড়বে কুসুমের ওপরে। কিন্তু এখন আর ভাবার সময় নেই। আমি পুতুলটা বের করলাম। কুসুম সেটা দেখেই চিৎকার করে উঠল, না, ওটা ফেলে দে। আমি কিছু না চিন্তা করে পুতুলটা গায়ের লাল কাপড়টা ছিঁড়ে ফেললাম। ঠিক সেই মুহূর্তে কুসুম আমার গলা ছেড়ে দিয়ে নিজের বুকে হাত দিয়ে ছটফট করে করতে শুরু করলো, যেন ওর কলিজায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ওর মেঝের উপরে গড়াগড়ি খাচ্ছে। ওর শরীর থেকে কালো লোম গজাতে শুরু করেছে। ওর খাড়গুলো বটমট করে শব্দ করছে। হঠাৎ ঘরের এক কোণ থেকে একটা ছায়া দীর্ঘ হতে শুরু করলো। সেই ছায়া কুসুমের শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে। ছায়াটা ধীরে ধীরে একটা আকৃতি নিল, একটা বিশাল অবয়ব, যার মাথায় দুটো শিং আর হাতে আগুনের মতো চাবুক। সেটা আমার দিকে ফিরে বলল, তুই বোতলটা ভেঙেছিস, কিন্তু তুই জানিস না তুই আসলে দরজা খুলে দিয়েছিস। এতদিন আমি শুধু ওর শরীরের ভেতরে ছিলাম। এখন আমি মুক্ত। এখন আমি তোদের দুজনকে শেষ করব। ঘরের দেয়ালগুলো কাঁপতে শুরু করলো। মাটির নিচ থেকে ফাটল ধরে লাল রক্ত বেরিয়ে আসতে লাগলো। আমি কুসুমকে জড়িয়ে ধরে এক কোণে সরে গেলাম। আমার মনে হলো এটাই শেষ, আর বাঁচার কোনো উপায় নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার কাঁচ ভেঙে একটা আগুনের গোলাপ ঘরের ভেতরে এসে পড়ল। বাইরে থেকে হাকিম দাদুর গম্ভীর গলা ভেসে এলো, ভয় নেই আজিজ, আমি এসেছি। আজ শয়তানের শেষ রাত। হাকিম দাদুর ছোড়া আগুনের গোলার আঘাতে ঘরের কোণের ছায়াটা আর্তনাদ করে উঠল। সেই শব্দ কোনো জাগতিক প্রাণীর নয়, মনে হলো হাজারটা শিয়াল একসঙ্গে মৃত্যুর যন্ত্রণায় ডেকে উঠল। ঘরের বাতাস মুহূর্তের মধ্যেই বারুদের গন্ধে ভরে গেল। হাকিম দাদুর জানালা টপকে ঘরের ভেতরে ঢুকলেন। তার হাতে একটা বাটির সরা, তাতে দাও দাও করে জ্বলছে কালো রঙের আগুন। তিনি চিৎকার করে বললেন, আজিজ, সরে যা, ওর কাছ থেকে সরে যা। ও এখন আর কুসুম নয়, ও এখন ছায়া শিকারী হয়ে গেছে। আমি ছিটকে সরে গেলাম। কুসুম বা যে জিনিসটা কুসুমের রূপের আছে সেটা মেঝের ওপরে চার হাত পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। ওর শরীর থেকে কালো লোমগুলো সজারুর কাঁটার মতো খাড়া হয়ে গেছে। মুখ দিক অনবরত ফেনা আর কালো লানা ঝরছে। দাদুর হাতের সরাটা মেঝের উপরে রাখলেন। পকেট থেকে এক মুঠো সরিষা আর হাড়ের গুঁড়ো আগুনের উপরে ছিটিয়ে দিলেন। আগুনটা নীল হয়ে জ্বলে উঠল। হে দেবতা, যে তোকে পাঠিয়েছে তার কাছে ফিরে যা, এই শরীর তোর নয়। দাদু এই বলে মন্ত্র পড়া শুরু করলেন। কুসুমের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল। ও হিস হিস করে বলল, ফিরব, কার কাছে ফিরব? জাহাঙ্গীর তো শেষ। আমি এখন স্বাধীন।
এই শরীর আমার খুব পছন্দ হয়েছে বুড়ো। আমি এখানে থাকবো, এখান থেকে চলে যা জানোয়ারের বাচ্চা। কথাটা শেষ করেই দাদুর দিকে লাফ দিল। ওর গতি ছিল চোখের পলকের চেয়ে অনেক দ্রুত। দাদু সরে যাওয়ার আগে ওর নখ দাদুর কাঁধে ভিঁধে গেল। দাদু যন্ত্রণায় কুকড়ে গেলেন, কিন্তু মন্ত্রপড়া থামালেন না। তিনি তার গলার রুদ্রাক্ষের বানাটা ছিঁড়ে কুসুমের গায়ে ছুঁড়ে মারলেন। মালাটা গায়ে লাগতেই কুসুম ছিটকে গিয়ে দেয়ালে ধাক্কা খেলো। ওর গা থেকে পোড়া মাংসের ধোঁয়া বের হতে লাগলো। দাদু হাঁপাতে হাঁপাতে আমার দিকে তাকালেন আর বললেন, আজিজ, পুতুলটা ওটা আগুনে দে, এক্ষুনি দে। আমি কাঁপতে কাঁপতে পকেট থেকে সে অভিশপ্ত পুতুলটা বের করলাম। কুসুম সেটা দেখে উন্মাদ হয়ে গেল। না না, ওটা দিস না আজিজ, আমি তোর কুসুম, আমাকে মারিস না। মুহূর্তের জন্য ওর গলার স্বরটা বদলে গেল। সেই পরিচিত মায়াবী কুসুমের গলা। ওর চোখ দুটো স্বাভাবিক হয়ে গেল। ও কান্না জড়িত কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে রাজিজ, আমার বুকটা চলে যাচ্ছে, তুমি কি চাও আমি মরে যাই? আমি থমকে গেলাম। আমার হাত অবশ হয়ে আসছিল। চোখের সামনে আমার ভালোবাসার মানুষটা যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি কি পারবো নিজের হাতে ওকে শেষ করতে? দাদু চিৎকার করলেন, শয়তানের মায়া ভুলিস না আজিজ, ও কুসুম নয়, ও কুসুমের স্মৃতি ব্যবহার করে তোকে দুর্বল করতে চাইছে। ফেল, ওটা আগুনে ফেল, দুইটা আমরা কেউ বাঁচবো না। আমি চোখ বন্ধ করলাম। আমার বিয়ের দিনের কথা, কুসুমের লাজুক হাসির কথা মনে করলাম। আর তারপর মনে করলাম সেই দৃশ্য যেখানে নিজের পেট ছিঁড়ে ফেলতে চাইছিল। আমাকে মাফ করে দিস কুসুম, বিড়বিড় করে আমি পুতুলটা নীল আগুনের মধ্যে ছুড়ে দিলাম। পুতুলটা আগুনে পোড়া মাত্রই ঘরের ভেতরে এক প্রলয় শুরু হয়ে গেল। বাইরে আকাশ ভাঙা বজ্রপাত হলো, আর ঘরের ভেতরে কুসুমের শরীর থেকে বিকট শব্দ ভেসে এলো। ও মেঝেতে আছাড় খেতে লাগলো। ওর মুখ দিয়ে গল গল করে কালো আলকাতরার মতো বমি বের হতে লাগলো। আর ঠিক সেই সময় অনেক দূরে মুন্সি বাড়ির দিক থেকে জাহাঙ্গীরের এক আকাশ ফাটানো চিৎকার ভেসে এলো। সেই চিৎকার বাতাসে ভেসে এসে আমাদের জানালার কাছে ফাটল ধরিয়ে দিল। আমি বুঝতে পারলাম পুতুলটা পোড়ার সাথে সাথে জাহাঙ্গীরের শরীরটা হয়তো বা পুড়ে ছাই হয়ে গেছে। ও ছিল এই জাদুর বাহক, তাই জাদুর বিনাশে ও নিজেই শেষ হয়ে গেল। কুসুমের শরীর থেকে কালো ধোঁয়া পাক দিয়ে বেরিয়ে এলো। সেই ধোঁয়াটা ছাদের সাথে বাড়ি খেয়ে একটা বিশাল আকার আকৃতি নিল। মুখ নেই, শুধু দুটো চলন্ত চোখ। সেটা আমাদের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আমি চাচ্ছি, কিন্তু আমি বীজ রেখে গেলাম। অন্ধকার কখনো মরে না আজিজ, অন্ধকার শুধু ঘুমিয়ে থাকে। ধোঁয়াটা জানালার ফাটল দিয়ে বেরিয়ে গেল এবং রাতের অন্ধকারে বিলিয়ে গেল। কুসুমের শরীরটা নিথর হয়ে পড়ে রইল মেঝের ওপরে। পরের 3 দিন কুসুমের জ্ঞান ফিরল না। ডাক্তার বললেন প্রচণ্ড ধকলের শরীর ভেঙে পড়েছে, কিন্তু ভয়ের কিছু নেই। হাকিম দাদু আমার বাড়িতে রইলেন। তিনি পুরো বাড়ি বন্ধ করে দিলেন। 4 কোণায় 4টি পেরেক পুঁতে আর ঘরের দরজায় বিশেষ আয়াতে শিফা লিখে দিলেন। 4র্থ দিন সকালে কুসুম চোখ মিলল। ওর শিওরে বসেছিলাম। ও ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকালো আর বলল, আমি কোথায়? খুব দুর্বল গলায় জিজ্ঞেস করলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি বাড়িতে, আমার কাছে। সব ঠিক হয়ে গেছে, আর কোনো ভয় নেই কুসুম। কুসুম আমার হাতটা ধরলো। ওর হাতটা এখন আর ঠান্ডা নয়, উষ্ণ। আমার বুক থেকে যেন পাথর নেমে গেল। মাস 3 কেটে গেছে। আমাদের জীবন আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করলো। কুসুম আগের মতোই হাসি খুশি সংসারী। সে দুঃস্বপ্ন আমরা ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। দোকান, সংসার আর আমাদের ছোট ছোট স্বপ্ন সব আগের মতোই, শুধু একটা জিনিস বদলেছে। কুসুম এখন আর অন্ধকারে ভয় পায় না। আগে লোডশেডিং হলে আমাকে আঁকড়ে ধরতো, এখন ও অন্ধকারের বারান্দায় ঘন্টার পর ঘন্টা একা একা বসে থাকি। জিজ্ঞেস করলে বলে বাতাস খাচ্ছি। 6 মাস পর কুসুম আমাকে সুসংবাদ দিল, ও মা হতে চলেছে। আমার আনন্দের সীমা রইল না। মনে হলো আল্লাহ আমাকে সমস্ত কষ্ট মুছে দিয়ে নতুন মেহমান পাঠাচ্ছেন। হাকিম দাদুকে খবরটা দিলাম। তিনি শুনে প্রচণ্ড খুশি হলেন, কিন্তু তার গলার স্বর বেশ চিন্তিত মনে হলো। তিনি বললেন, আজিজ সাবধানে থাকিস, বাচ্চার জন্মের পর আকিকা করবি বড় করে। গল্পটা এখানে শেষ হলেই পারত, কিন্তু জেফরি ভাই ঘটনাটা এখানে শেষ নয়। একটা সুখের সমাপ্তি, কিন্তু নিয়তি বোধহয় অন্য কিছু লিখে রেখেছিল। কুসুমের গর্ভাবস্থায় 7 মাস চলছে।
সেদিন রাতে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আমি ঘুমের ঘোরে পাশ ফিরলাম, হাতটা বাড়ালাম কুসুমের দিকে, কিন্তু বিছানাটা খালি। ঘুমটা ভেঙে গেল। দেয়াল ঘড়িতে রাত তখন 3টা বাজে। সেই অভিশপ্ত সময়, ডেভিল আওয়ার। আমি উঠে বসলাম। কুসুম, কিন্তু কেউ নেই। বাথরুমে আলো জ্বলছে না। আমি বসাটা তুলে খাট থেকে নামলাম। সারা বাড়ি নিস্তব্ধ। হঠাৎ একটা গুনগুনের শব্দ আমার কানে এলো। খুব নিচু স্বরে কেউ একজন ছড়াটা গাড়ছে। শব্দটা আসছে রান্নাঘর থেকে। আমি পা টিপে টিপে রান্নাঘরের দিকে গেলাম। দরজাটা অল্প ভেজানো। ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। ফ্রিজের আলোটা খোলা। সে আবছা আলোয় দেখলাম কুসুমের মেঝেতে বসে আছে। ওর সামনে একটা বড় স্টিলের বাটি। ও বাটি থেকে কিছুটা তুলে খাচ্ছে। আমি ভাবলাম হয়তোবা খিদে পেয়েছে। গর্ভবতী অবস্থা এমনই হয়, খিদে অনেক বেড়ে যায়। কিন্তু ও খাচ্ছে, যা খাচ্ছে শব্দটা কেমন যেন হাড় জীবনের মতো কটকটের শব্দ। কুসুম, আমি ডাকলাম। ও থেমে গেল। ধীরে ধীরে ঘাড় ঘোরালো। ফ্রিজের আলোয় ওর মুখটা স্পষ্ট দেখলাম। ওর সারা মুখে কাঁচা কাঁচা রক্ত, হাতে ধরা একটা কাঁচা মুরগির রান, যেটা ও ফ্রিজ থেকে বের করেছে। কিন্তু যেটা দেখে আমার হৃৎপিণ্ড থেমে যাওয়ার উপক্রম হলো, সেটা ওর খাবারটা নয়, সেটা ওর চোখ। কুসুমের চোখে কোনো বনি নেই, সম্পূর্ণ সাদা। কিন্তু সেই সাদা চোখের মাঝখানে এক ফোঁটা লাল বিন্দু আগুনের মতো জল জল করছে, ঠিক সেই রাতে শ্মশানের দেখা আগুনের মতো। আমি পিছিয়ে যেতে লাগলাম, কিন্তু পা নড়ল না। কুসুম হাসলো, সেই হাসি, সেই পৈশাচিক হাসি। ওর পেটে হাত বোলাতে বোলাতে বলল, বাচ্চাটা খুব ক্ষুধার্ত আজিজ। ও কাঁচা মাংস ছাড়া কিছু খেতে চায় না। ওর গলার স্বর কুসুমের মতো নয়। এটাও নয় সে শয়তানের। এটা এটা একটা নতুন স্বর, আরো ভারী, আরো প্রাচীন। তুমি ভেবেছিলে আগুন দিয়ে আমাকে শেষ করবে। ও উঠে দাঁড়ালো। আমি চাইনি, আমি শুধু লুকিয়েছিলাম ওর জরায়ুতে। আমি অপেক্ষা করছিলাম একটা নতুন শরীরের জন্য। ও আমার দিকে এগিয়ে এলো। ওর ছায়াটা রান্নাঘরের দেয়ালে বিশাল হয়ে পড়লো। কিন্তু সেই ছায়াটা কোনো মানুষের নয়, একটা ছোট্ট শিশুর, যার মাথায় দুটো শিং আছে। আজিজ, ও আমার খুব কাছে এসে দাঁড়ালো। ওর মুখে রক্তের গন্ধ। আর তো মাস পর আমি আবারও আসছি। এবার অন্যের শরীরে নয়, এবার নিজের শরীরে। তুই কি আমাকে কোলে নেবি না বাবা? আমার চোখের সামনে পৃথিবীটা অন্ধকার হয়ে এলো। আমি বুঝতে পারলাম হাকিম দাদু ভুল ছিলেন। অন্ধকার কখনো বলে না। আর আমি নিজের অজান্তে আমার শত্রুকে নিজের বংশধর হিসেবে লালন করছি। কুসুমের হাতটা আমার গলার উপরে এলো। আলো নিভিয়ে দাও আজিজ, অন্ধকারের আনন্দ তুমি এখনো বোঝনি। দাঁত করে ফ্রিজের আলোটা নিভে গেল। ঘুটঘুটে অন্ধকারের ভেতরে আমি শুধু শুনতে পেলাম হাড় চিবানোর সেই কটকটে শব্দটা, আর আমার অনাগত সন্তানের খিলখিল হাসিটা। প্রিয় জেফরি ভাই, এটাই ছিল আমার গল্প। যদি গল্পটি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন। আমার নাম আজিজুর রহমান। গল্পটি আমার সাথে ঘটে যাওয়া খুব বাস্তব একটা ঘটনা। শুধু কিছু জায়গায় আমি আমার মতো করে লিখে রেখেছি এবং সেটাকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে লিখেছি। আশা করি ঘটনাটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করে দিবেন। আমি চাই আপনাদের সবার অনেক অনেক সাহায্য প্রার্থী, যেন এরকম আরও ডিফারেন্ট সব স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে পারি। বিশ্বাস করুন, এই ঘটনাটি একদম রিয়েল স্টোরির উপরে বেস করা। জেফরি ভাই, ঘটনাটি ভালো লাগলে ভৌতিক দুনিয়ায় শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম। আমি বলছিলাম খুলনা থেকে আজিজুর রহমান। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, and thank you very much
থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। আর আশা করছি আপনাদের সবার কাছে স্টোরি ভয়ঙ্কর সুন্দর লেগেছে। ক্রিপি একটা স্টোরি ছিল, ক্রিপি একটা স্টোরি। ওয়াও ওয়াও, সত্যি অনেক ভালো ছিল। মানে কি বলবো, আই ডোন্ট নো, মনে হচ্ছে চোখের সামনে গল্পগুলো ভাসছে। আর সারা স্টোরি কিডেরিং অসাম ছিল। ইটস অ্যামেজিং অ্যামেজিং, ওয়াও। আশা রাখি আপনাদের সবার কাছে ঘটনাটি ভালো লেগেছে। অ্যান্ড ভালো লাগলেই আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি বেশি দেরি করবো না, আজকে কিন্তু এপিসোড এখানে শেষ করবো। অলরেডি কিন্তু আমরা আজকে 2টা এপিসোড শেয়ার করেছি। আমি এরপর থেকে এটাই প্ল্যান করছি যে আমাদের ভৌতিক দুনিয়া আমরা রেগুলার 2টি করে এপিসোড শুনবো। প্রথম স্টোরিটা 20 মিনিটের হবে, নেক্সট স্টোরিটা হয়তো বা 30 বা 35 মিনিটের হবে। এতে করে আপনারা পরপর 2টি এপিসোডের স্টোরি পাচ্ছেন, ডিফারেন্ট ডিফারেন্ট স্টোরি। অ্যান্ড আই হোপ আপনাদের সবার ইন্টারেস্টিং লাগবে এই উদ্যোগটা। সো এই জন্যই নিয়ে আশা করি আপনাদের বেশ ভালোই লাগবে। সো দেরি করবো না, আজকে এখানে বিদায় নেবো। যাওয়ার আগে প্রতিবার মতো বলবো, আপনারা যদি চান ভৌতিক কথায় স্টোরি পাঠাবেন, ঘটনা ঘটনা পাঠানোর একটা ওয়ে আছে, উইচ ইস ইমেল আইডিটা হচ্ছে ভৌতিকদুনিয়া@gmail.com, BHOUTIKDUNIA@gmail.com। ঠিক ইমেলে ঘটনা সেন্ড করে দেবেন, তাহলে চলবে। আর তেমন কিছু বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।